হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জার্মান কবি ব্রেখট রচিত এবং কবি শঙ্খ ঘোষ অনূদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। মূল আলোচনায় প্রবেশের পূর্বে এই কবিতার প্রেক্ষাপট এবং উৎস সম্পর্কে আমরা একটুখানি জেনে নিব, দিয়ে আমরা মূল কবিতা ধরে ধরে আলোচনা করব। চলো শুরু করে যাক। প্রথমে আমরা কবিতার উৎস সম্পর্কে জেনে নিব। ব্রেখট জার্মান কবি, ঠিক আছে। জার্মান ভাষায় রচিত ও বাংলা ভাষায় কবি শঙ্খ ঘোষ অনূদিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি মূলত তোমার কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস এই কবিতার বাংলা অনুবাদ। কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? কবিতাটি বহুল দেবতা বহুল স্বর কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এর প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার আমাদের। আমরা জানি মজুরেরা মূলত তোমার নিরক্ষর আর অশিক্ষিত হয়। এখানে কবি এক ভিন্ন ধরনের মজুরের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, যিনি প্রশ্ন করতে ও পড়তে ভালোই জানেন এবং পারেনও। এটা গেল হচ্ছে কবিতার প্রেক্ষাপট। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করব। মূল কবিতা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এরপরে কি রয়েছে দেখো। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিভস বইয়ে লেখে রাজার নাম? আচ্ছা, তোমরা জানো এই কবিতা কাকে কেন্দ্র করে তোমার এগিয়ে যাচ্ছে? এই কবিতা মূলত তোমার এক শিক্ষিত শ্রমিককে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে। এই শিক্ষিত যে শ্রমিকের কথা বলা হচ্ছে, তিনি কিন্তু শুধু শিক্ষিতই নয়, ইতিহাস সম্বন্ধে কিন্তু অভিজ্ঞ একজন ব্যক্তি। সেই ইতিহাসের অনেক ঘটনা, রাজা রাজার কাহিনী কিংবা ইতিহাসের যে বিখ্যাত স্থান রয়েছে কিংবা নগর নগরী রয়েছে, তার কিন্তু সবই জানা রয়েছে, ঠিক আছে। তোমরা লক্ষ্য করবা ইতিহাসের সব কিছু ঘিরে যত নির্মাণ কাজ রয়েছে কিংবা যত গঠনমূলক কীর্তি রয়েছে কিংবা যত কৃতিত্ব রয়েছে, ঠিক আছে, তারা মানে এই যে কৃতিত্ব রয়েছে, এইসব কৃতিত্বের দাবিদার কারা? এইসব কৃতিত্বের দাবিদার মূলত বড় বড় নাম কিংবা বড় বড় রাজা রাজরারা, ঠিক আছে, তাই না? তারাই মূলত তোমার এইসব কৃতিত্বের দাবিগুলো করে থাকে। এখানে বলছে কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিভস বইয়ে লেখে রাজার নাম। এই যে থিভস বলতে মূলত একটা প্রাসাদ বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই যে প্রাসাদটা বানানো হয়েছিল, সেই প্রাসাদটা কি কোনো রাজা নিজে বানিয়েছিল? নিজে তো বানায়নি। এই প্রাসাদটা বানানোর পিছনে অনেকের পরিশ্রম রয়েছে, অনেকে তোমার ঘাম রক্ত জল করে এই প্রাসাদটা নির্মাণ করে। তবে থিভসের প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। থিভস মূলত প্রাচীন গ্রীসের অন্যতম নগর রাষ্ট্র, ঠিক আছে। যে নগর রাষ্ট্রের কথা বলা হচ্ছে সেই নগর রাষ্ট্রের 7টা দরজা ছিল। সেই 7টা দরজা দিয়ে মূলত প্রবেশ করা হতো। এই থিভসের এই থিভসের ক্ষেত্রে কার নাম আসে? এই থিভসের ক্ষেত্রে মূলত রাজার নাম আসে। তারপরে কি রয়েছে? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? তুমি লক্ষ্য করো, তুমি লক্ষ্য করবে যারা শ্রম দিয়ে, জীবন দিয়ে, প্রতিটি রক্তবিন্দু দিয়ে, ঠিক আছে, যে কোনো নির্মাণ কাজে আত্মনিয়োগ করে, ইতিহাসে যে ইতিহাসটা লেখা হয় সেই ইতিহাসের পাতায় কি তাদের সৃষ্টি ও শিল্পকে গুরুত্ব দেওয়া হয়? গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু তারা যেটা সৃষ্টি করে গেছে, সেই অমরত্বের কথা সবাই মনে রাখে। কিন্তু তাদের যে মানে যে সৃষ্টিটাকে তারা যে অমরত্ব দান করেছে, তাদের পিছনে কে রয়েছে? প্রকৃত কারা সেই সৃষ্টিটা সৃষ্টি করেছে তার কথা কজন জানে? তোমরা লক্ষ্য করবে এটা কিন্তু খুব দুঃখের এবং দুর্ভাগ্যের কথা। ইতিহাস কিন্তু তাদের কথা মনে রাখে না। সেই জন্য বলছে কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিভস বইয়ে লেখে রাজার নাম? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? মানে এগুলো কিন্তু মানে যে প্রশ্নগুলো তোলা হচ্ছে ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন। আর এই প্রশ্নের কিন্তু উত্তর অধিকাংশ ক্ষেত্রে তুমি যাকেই করো, সে কিন্তু ঠিকঠাকভাবে উত্তর দিতে পারবে না। এরপরে কি রয়েছে দেখো। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? এখানে এই যে বেবিলন লেখা হয়েছে, বেবিলন হবে না, ব্যাবিলন হবে। বানানে একটু অসঙ্গতি রয়ে গেছে। বয়জা ফলা আকার, বয়ে হ্রস্বই হবে, ঠিক আছে। ব্যাবিলন ব্যাবিলন মূলত তোমার ব্যাবিল নিয়ার রাজধানী, এটা মাথায় রাখতে হবে। ইরাকের যে তোমার বাগদাদ শহর থেকে 50 মাইল দক্ষিণে ইউফ্রেটিস নদীর শাখা নদী হিল্লার তীরে এই ব্যাবিলন অবস্থিত ছিল। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাবিলনে নির্মিত শূন্য বা ঝুলন্ত উদ্যান কিন্তু খুব উল্লেখযোগ্য একটা কীর্তি।
এখানে বলা হচ্ছে আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? লিমা লিমা হচ্ছে তোমার পেরুর শিল্পনগরী। পেরুর শিল্পনগরীতে তোমরা যদি শিল্পনগরীর কথা যদি তোমরা পড়ো, বইয়ে পাঠ করো, তাহলে কিন্তু তোমরা লক্ষ্য করবা বহুবিধ শিল্পের কলকারখানা পেরুতে রয়েছে। সেই জন্য বলা হয় পেরুকে বলা হয় সিটি অফ দ্য কিংস। পেরু কিন্তু সিটি অফ দ্য কিংস নামেও খ্যাত। কেন বলা হচ্ছে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? এগুলো তো প্রশ্ন। এই যে ব্যাবিলনের ক্ষেত্রে, কিংবা এই যে বিখ্যাত ব্যাবিলন কিংবা বিখ্যাত লিমার কথা যদি বলি, এগুলো কিন্তু সাধারণ মানুষ বানিয়েছে। তাদের তাদের যে পরিশ্রম, তাদের যে দুঃসহ কষ্ট, এগুলো কিন্তু ইতিহাসের পাতায় নেই, বারবার অস্বীকার করা হচ্ছে, তাই না? ইতিহাসে আমরা কী পাই? ইতিহাসে আমরা পাই মূলত রাজা রাজরাদের নাম। সে রাজা রাজরাদের নাম তোমার বারবার বড় বড় কীর্তির ক্ষেত্রে পাই। সে সাত দরজলা থিবস হোক, কিংবা এই যে ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলন, তুমি যার কথাই বলবা, ঠিক আছে, সব ক্ষেত্রেই কিন্তু তোমার বড় বড় কিছু দাবিদার ব্যক্তির নাম পাই। কিন্তু এর পিছনে যে তোমার অসংখ্য মানুষের পরিশ্রম রয়েছে, অসংখ্য মানুষের পরিশ্রম রয়েছে, পরিশ্রমের মধ্য দিয়ে তিলে তিলে যে এই বিখ্যাত বিখ্যাত সৌধগুলো, শিল্পগুলো তৈরি করেছে, তাদের কথা কজনে জানে কিংবা কজনে শুনতেই বা চায়, তাই না? এই সত্যটাকে কিন্তু কবি এই কবিতায় বারবার প্রশ্নের মধ্য দিয়ে আঘাত করেছেন। এরপরে কি বলছে দেখো, দেখো চীনের চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিটা? খুব মিস্টেক হয়ে গেছে, এই যে টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, ধ্যান দেওয়া হয়নি। চীনের কাছের না, এটা কিন্তু চীনের প্রাচীর হবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এটা তো প্রশ্ন। তোমরা জানো চীনে চৌ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে শি হুয়াংতি। হুনদের আক্রমণ থেকে তিনি বাঁচার জন্য চীনের প্রাচীর কিংবা চীনের মহাপ্রাচীর নির্মাণ করেন। এটি কিন্তু তার বিশ্ববিখ্যাত একটা কীর্তি। এই যে চীনের প্রাচীর, এটা কিন্তু গোটা বিশ্বের মানুষ এক নামে চেনে। এবং এই যে প্রাচীরের কথাটা বলা হচ্ছে এই প্রাচীরে তোমরা তোমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছো, এই প্রাচীর লম্বায় প্রায় 1500 মাইল, ঠিক আছে? আর পাশাপাশি 6জন অশ্বারোহী একসঙ্গে যেতে পারবেন। আর উচ্চতার কথা যদি বলি, উচ্চতা কিন্তু 24 ফুট। এই তথ্যগুলো তোমরা জানো। এই কবিতায় এই কবিতা যখন তোমরা পাঠ করবা, কিংবা এই কবিতার ওপর পরীক্ষা থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, নইলে কিন্তু যথাযথ উত্তর লেখা একটু সমস্যা হবে। এই তথ্যগুলো শুধু মাথায় রাখলেই হবে না, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। এবং শুধু খাতাতে নোট ডাউন করে কিন্তু খাতা বন্ধ করলে হবে না, যাতে মাথায় থাকে সেই জন্য মুখস্থও করে নিতে পারো। এটা কিন্তু খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। চীনের প্রাচীর যারা তৈরি করেছিল, তাই না? চীনের প্রাচীর যারা করেছিল, তৈরি হওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর রাজমিস্ত্রিরা কোথায় গেল কিংবা কীভাবে দিন যাপন করেছিল, ইতিহাসের পাতায় তাদের কথা কেন নেই? এটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন। একজন শিক্ষিত মজুর বারবার এই কবিতায় সেই প্রশ্নগুলো তুলছে, আর আমাদেরকে বিব্রত করছে। আমাদের বলতে সাধারণ মানুষকে না, আমাদের বলতে মূলত সেই সব গুটি কয়েক ক্ষমতাধারী মানুষের কথা আমি বোঝাচ্ছি। এরপর কি রয়েছে দেখো, জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। রোমের কথা এমন কেউ রয়েছে যে জানে না? রোমের কথা কিন্তু সবাই জানে। একটা সময় ছিল, প্রাচীন যুগে কিন্তু রোম শিল্পের দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু রোম এগিয়েছিল। রোম মূলত ইটালির রাজধানী। ইতিহাস বিখ্যাত রোম নগরীর উৎপত্তি সম্পর্কে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, তাহলে কিন্তু ভার্জিলের এনির নামে যে মহাকাব্যটা আছে সেটা একটু পড়ে দেখতে পারো। এরপরে কি রয়েছে দেখো, এরপরে রয়েছে বানালো কে, কাদের জয় করলো সিজার? এই যে তোমার সাত দরজলা থিবসের কথা বলো, কিংবা ব্যাবিলনের কথা বলো, কিংবা ব্যাবিলন ছেড়ে যদি লিমার প্রসঙ্গে আসো, কিংবা যদি প্রসঙ্গতরে চীনের প্রাচীরের প্রসঙ্গে যাও, সব ক্ষেত্রেই কিন্তু বড় প্রশ্ন, কারা বানালো এবং তাদের কি হলো? ইতিহাসে তাদের পাতায় কেন নাম নেই? ইতিহাসে তাদেরকে কেন অস্বীকার করা হচ্ছে, তাই না?
তোমরা লক্ষ্য করো এই যে রোম, রোম ইটালির রাজধানী রোম কেন বিখ্যাত? ইতিহাস বিখ্যাত রোম নগরীতে যুদ্ধ বিজয়ের স্মারকচিহ্ন রূপে তোমার সুদৃশ্য তোরণের সমারোহ রয়েছে। সেই জন্য বলছে জয় তোরণ, জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। কিন্তু এগুলো বানিয়েছে কারা? তোমার মনে প্রশ্ন যাচ্ছে না যখন কবিতাটা পড়ছো? এই যে কবি বলছে, কবির সঙ্গে সঙ্গে কিন্তু খুব স্বাভাবিকভাবে যারা পড়ছে, যারা পাঠক রয়েছে, তাদেরও কিন্তু মনে এই প্রশ্নগুলো আসছে। কাদের কাদের শ্রমে গড়ে উঠেছে? কিংবা এরপর কি রয়েছে বানালো কি? কাদের জয় করলো সিজার, তাই না? বীর সেনানায়ক জুলিয়াস সিজারের কথা তোমরা ইতিহাসে পড়েছিলা। জুলিয়াস সিজার কাদের জয় করেছিলেন? কিংবা এরপর কি রয়েছে দেখো, এত যে শুনি বাইজেন্টিয়ান, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়ান নামে এক নগরী রয়েছে, সে নগরীর খ্যাতি কিন্তু গোটা বিশ্ব জুড়ে রয়েছে। কিন্তু কবি প্রশ্ন করছে, সেখানকার সব নাগরিক কি ছিল প্রাসাদবাসী? তা তো নয়, সেখানকার সব নাগরিক প্রাসাদে থাকতো না। তারপর কি রয়েছে দেখো, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাত্রে চিৎকার করে উঠেছিল কৃতদাসের জন্য। উপকথার আটলান্টিস নামে একটা দ্বীপ সমুদ্রে যখন ডুবেছে, মানে এই যে আটলান্টিস, আটলান্টিস নামে একটা দ্বীপ ছিল যেটা উপকথায় প্রচলিত, ঠিক আছে? সেই দ্বীপটা তোমার সমুদ্রে যখন ডুবে, সেই রাতে দ্বীপে যেসব কৃতদাস ছিল, আহ, আহ, কৃতদাস কৃতদাসদের জন্য কি কেউ কান্নাকাটি করেছিল কিংবা কেউ আর্তনাদ করেছিল? কৃতদাস বলতে কী বোঝায় একটু দেখে নাও। কৃতদাস বলতে মূলত বোঝানো হয় হচ্ছে কেনা গোলাম, দাসত্ব করবার জন্য কিনে নেওয়া হয়েছে এমন ব্যক্তিদেরকে মূলত কৃতদাস বোঝায়। এরপরে কি রয়েছে দেখো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। এই যে আলেকজান্ডার যে ভারত জয় করেছিল, সেটা কিন্তু এখানে দৃপ্ত কণ্ঠে কবি ঘোষণা করছেন। কিন্তু তারপরে কিন্তু আসল তোমার টার্নিং পয়েন্টটা নিচ্ছেন। একলাই নাকি? হ্যাঁ, এটা ঠিক, ইতিহাসে আমরা সবাই পড়েছি, সবাই জানি। শুধু ভারতবাসী হিসেবে আমরা না, পৃথিবীর যত মানুষ রয়েছে তার কিন্তু সবাই জানে। সেই জন্য কবি এখানে প্রশ্ন করছেন, একলাই নাকি ভারত জয় করেছিল আলেকজান্ডার, এটা ভীষণ সত্য কথা। কিন্তু আলেকজান্ডার কি একাই তোমার ভারতকে জয় করেছিল? তা তো নয়। কি একাই জয় করেছিল? তোমাদের কি মনে হয়? একা তো ভারতকে জয় করেনি। সেই জন্যই কিন্তু বারবার আমাদের মনে প্রশ্ন জাগে, ভারত কি একা আলেকজান্ডার জয় করেছিল? ইতিহাসে যে ঘটনাগুলো বারবার এখানে আলোচনায় আসছে, এ, এই আলোচনায় মানে ইতিহাসের যে তোমার স্মরণীয় স্মরণীয় ঘটনা, যেগুলো ইতিহাসের বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের ইতিহাসে কিন্তু বহুল গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। এতগুলো ইতিহাসের যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম, এদের পিছনে প্রকৃত অবদান কাদের ছিল? প্রকৃত অবদান কাদের ছিল যদি তোমাকে আমি প্রশ্ন করি, তাহলে কি বলবে? কবির মত অনুযায়ী কিংবা আমাদের সাধারণ মানুষের ভাবনা অনুযায়ী অবদান কাদের ছিল? শ্রমিকের অবদান ছিল, কৃতদাসের অবদান ছিল, কিংবা যারা সাধারণ সৈনিক হিসেবে তোমার জান্ডারকে যুদ্ধে জয় করেছিল, যাদেরকে সবাই ইতিহাসে উপেক্ষা করছে, যাদের নাম ইতিহাসে লেখা হয় না, তারাই তো এগুলোর মূল হাকদার কিংবা কৃতিত্বের অধিকারী, এবং এরাই তো সমস্ত অন্যায় এবং অবিচারের শিকার হয়, তাই না? এরপরে কি রয়েছে দেখো, গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। তোমরা জানো, যারা ফ্রান্সের নাগরিক তাদেরকে বলা হয় গল। গলদেরকে কে নিপাত করেছিল? সিজার নিপাত করেছিল। সিজার তো একাই গলদের নিপাত করেনি। জুলিয়াস সিজার গলদের তোমার যুদ্ধে হারায়, কিন্তু একা তো নয়, তার সঙ্গে অনেক সৈন্য ছিল। কিন্তু তোমরা লক্ষ্য করবা, আমি খুব দুঃখের সঙ্গে এই ব্যাপারটা জানাচ্ছি, ইতিহাসে কিন্তু কোনো সৈন্যের উল্লেখ নেই। ইতিহাসে কার উল্লেখ রয়েছে? ইতিহাসে খালি সিজারের উল্লেখ রয়েছে। সৈন্য ধরো, কথার কথা, কবি কবি এখানে বলছেন, ধরো আমি ধরে নিলাম সিজার একাই গলদের নিপাত করেছিল, কিন্তু সিজারের যে রান্না মানে যে জীবন, মানে মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? খাদ্য গ্রহণ দরকার। এই যে খাদ্যের যে পরিপাক কিংবা খাদ্যের যে রান্নার একটা ব্যাপার রয়েছে, রান্না করারও তো একজন লোক ছিল, তার কথা তো ছোট্ট করে খুবই সংক্ষেপে তো বলা যেতে পারতো, তাকেও তো অস্বীকার করা হয়েছে। সেই জন্য কবি এখানে ব্যঙ্গের ছলে প্রশ্ন রেখেছেন, একটা রাঁধুনিও কি ছিল না? তারপরে কি রয়েছে দেখো, বিরাট আর্মাটা যখন ডুবলো,
স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। মানে আর্মাডা বলতে তোমার ব্রিটিশ রণতরী, ঠিক আছে, ব্রিটিশ রণতরী বাহিনীর কাছে স্পেনের গর্ব। আর্মাডা নামক এক যুদ্ধজাহাজের ভরাডুবি হয়। এখানে স্পেন রাজ হচ্ছে ফিলিপ। সেই যুদ্ধ জাহাজ ভরাডুবি হওয়ার জন্য তোমার শোকে এবং পরিতাপে ভীষণ কেঁদেছিল। শুধু ফিলিপই কেঁদেছিল, আর্মাডা যুদ্ধজাহাজে যেসব সৈন্য ছিল, যেসব শ্রমিক ছিল, যেসব তোমার রাঁধুনি ছিল, মানে আনুষঙ্গিক যেসব মানুষ ছিল, তারাও তো কেঁদেছে, কিংবা তাদের পরিবারের যেসব সদস্য রয়েছে তারা কি কাঁদেনি? সেই জন্যই বলছে, কিন্তু শোক কি শুধু তার একার? শোক কি শুধু ফিলিপের? দেশবাসী কি একটু কাঁদেনি, কিংবা আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফেডারিক, রাশিয়ার সম্রাট দ্বিতীয় ফেডারিক, ঠিক আছে। 7 বছরের যুদ্ধে কিন্তু জয়ী হন। এই জয়ের কৃতিত্ব কি শুধু একার? তাকে যে সাপোর্ট করেছিল তার দেশ এবং দেশের সেনাবাহিনী, তাদের কোনো ভূমিকা ছিল না এই জয়ে? এই ব্যাপারগুলো তো ভীষণ প্রাসঙ্গিক এবং প্রশ্ন উঠবেই, তাই না? এই প্রশ্নকে অস্বীকার করার কিন্তু উপায় নেই। এরপরে কি রয়েছে দেখো, কে জিতেছিল? একলা সে? মানে একই প্রশ্ন আসছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু একই ধরনের প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলো ভীষণ প্রাসঙ্গিক এবং ধারালো প্রশ্ন। এগুলোকে কিন্তু এড়িয়ে যাওয়ার তোমার কোনো উপায় নেই। শুধু প্রাচীনকালে না, শুধু অতীতে হয়েছে, বর্তমানেও একই ব্যাপার ঘটছে, ভবিষ্যতেও কিন্তু একই ব্যাপার ঘটবে। সাধারণ মানুষকে যে অস্বীকার করার প্রবণতা, কিংবা সাধারণ মানুষের যে ভূমিকা রয়েছে সেটাকে তোমার ঢেকে দেওয়ার যে প্রবণতা, চাপা দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু এখনও কাটেনি। আমরা সাধারণ মানুষরাই চাইলে কিন্তু এই প্রবণতাটার মধ্যে পরিবর্তন আনতে পারবো। এরপরে কী রয়েছে দেখো, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? ইতিহাসের পাতা খুলে, ঠিক আছে, এরকম নানা ধরনের তুমি বিজয় কাহিনীর ছড়াছড়ি দেখতে পাবে। এই যে জয় উপলক্ষে কী হয়? জয় উপলক্ষে হয় জয়োৎসব। আর উৎসবের একটা বিশিষ্ট অঙ্গ কি? উৎসবের একটা বিশিষ্ট অঙ্গ হচ্ছে খানা পিনা, মানে খাওয়া দাওয়া, ঠিক আছে। এই যে খাওয়া দাওয়ার যে জাঁকজমক, এই খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া কিংবা ভোজের সামগ্রী, ভোজের সামগ্রীও তো কেউ বানাতো। মানে তুমি যুদ্ধে জয়লাভ করেছো, জয়োৎসব করছো, ঠিক আছে, জয়োৎসবের অন্যতম অঙ্গ হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার যোগান কে করতো? কিংবা খাওয়া দাওয়ার তৈরি খাওয়া দাওয়ার তৈরি তো কেউ করতো, তাদের কথাও কিন্তু ইতিহাসে উল্লেখ করা হয় না। সেই ব্যাপারটাই কিন্তু এখানে কবি প্রশ্নের ছলে বলেছেন। এরপরে কি রয়েছে দেখো, 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? এখানে তোমার মহামানব বলতে কী বোঝো? মহামানব বলতে অতি প্রভাবশালী মহৎ ব্যক্তির কথা বোঝানো হয়, কিন্তু কবি এখানে যে মহামানবের কথা বলেছেন সেটাও কিন্তু ব্যঙ্গ করে বলেছেন। এই যে মহামানব, তোমার 10 বছর অন্তর একজন মহামানব আসতো, তাদের যে তাদের যে জীবনযাত্রা, কিংবা তাদের যে কার্যপ্রণালী ছিল, তাদের তো বিপুল খরচ ছিল। এই খরচের যোগান কে দিত? যোগান মূলত তোমার সাধারণ প্রজা দিত। কিভাবে দিত? তাদের শ্রম দিয়ে এবং সর্বস্ব দিয়ে। কিন্তু ইতিহাসের পাতায় সেই নিপীড়িত এবং নির্যাতিত মানুষের কথা কি স্থান পায় না? পুরো ইতিহাস যদি তোমরা পড়ো, ইতিহাস জুড়ে কিন্তু এরকম অজস্র বিষয় ছড়িয়ে রয়েছে। কি বলা হচ্ছে তারপরে দেখো, কত সব খবর, কত সব প্রশ্ন। যদি তোমরা ইতিহাসটা ভালোভাবে পাঠ করো না, তাহলে ইতিহাসে কিন্তু এমন অজস্র খবর পাবা। আর অজস্র খবর নিয়ে কিন্তু এই যে মানুষটার কথা বলা হচ্ছে, শিক্ষিত মানুষ, ইতিহাস সম্পর্কে দক্ষ একজন মানুষ, শ্রমিকটার মনেও কিন্তু হাজারো প্রশ্ন, যে প্রশ্নের উত্তর কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না। এটা ভীষণ সুন্দর একটা কবিতা। এই কবিতা সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের জীবনযুদ্ধের কথা বলে, আর বলে মাথা উঁচু করে গর্বের সঙ্গে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার কথা। তোমরা যদি একমত হও, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো। যদি সত্যিই ভালো লাগে তাহলে দুজন বন্ধুকে বিষয়টা শেয়ার করে জানাতে পারো। চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। ওকে, বাই, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওয় অন্য কোনো টপিক নিয়ে।